নমস্কার, কেমন আছেন সবাই? শিল্পীর গল্পকথা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমার আজকের নিবেদন নিহার রঞ্জন গুপ্তের লেখা কিরিটি সমগ্রের একটা রহস্য গল্প। গল্পের নাম ভয়ঙ্কর মুখোশ। আগের দিন রাত্রে একটা জলসা ছিল। জলসা ভাঙতে ভাঙতে রাত প্রায় 1:30 হয়ে গিয়েছিল। কাজে বিরূপাক্ষ আমাকে আর বাসায় ফিরতে দেয়নি। বলেছিল এত রাত্রে বাস, ট্রাম, ট্যাক্সি কিছুই পাবি না, তার চাইতে চল রাতটা আমার ওখানেই থাকবি শিশির। আমি আর আপত্তি করিনি। বিরূপাক্ষের তালতলার বাড়িতে এসে বিরূপাক্ষের শয়ন ঘরে যে সোফা কাম্বেরটা ছিল তার ওপরেই বালিশ নিয়ে শুয়ে পড়েছিলাম। সকালে ঘুম ভাঙতে একটু দেরি হয়েছিল, প্রায় 7:15। হাত মুখ ধুয়ে সবে দুজনে 2 কাপ চা নিয়ে বসেছি। বিরূপাক্ষ একটা 4 মিনার ধরিয়েছে। অল্প দূরে ফোনটা বেজে উঠল। আমি উঠে গিয়ে ফোনটা ধরে হ্যালো বললাম। বলতেই অপর প্রান্ত থেকে প্রশ্ন ভেসে এলো, বিরূপাক্ষ বাবু আছেন? সর্দি হলে গলাটা যেমন বসে যায় তেমনি গলার স্বর। রিসিভারটা নামিয়ে রেখে বিরূপাক্ষর দিকে তাকিয়ে বললাম, তোর ফোন বিরু। বিরূপাক্ষ উঠে গিয়ে ফোনটা ধরে বলল, হ্যাঁ বলুন, আমি বিরূপাক্ষ সেন বলছি। অন্য প্রান্তের কথাগুলো শুনতে পেলাম না, কিন্তু বিরূপাক্ষের কথাগুলো কানে আসতে লাগলো। মারা গেছেন? সুইসাইড, আত্মহত্যা নয়? ও, ঘরের দরজাটা খোলাই ছিল? মৃত্যুটা ঠিক স্বাভাবিক বলে মনে হচ্ছে না। ঠিক আছে, আমি আসছি। না, 8 ঘন্টার মধ্যেই পৌঁছে যাব। হ্যাঁ। বিরূপাক্ষ রিসিভারটা নামিয়ে ফিরে এসে আবার চেয়ারের ওপর বসলো। চাটা ঠান্ডা হয়ে গিয়েছিল। ভৃত্য কালীপদকে আর 1 কাপ চা দিতে বলে আর একটা 4 মিনার ধরালো। শিশির প্রশ্ন করল, কে রে, কে মারা গেছে আর কে ফোন করেছিল? বিরূপাক্ষ বলল, শ্যামপুকুরের সেই থানা অফিসার রঞ্জিত চাকিকে তোর মনে আছে? শিশির বলল, সেই যে কালো বাঘের মতো মোটা অবলুস, কাঠের মতো গায়ের রং, মাথা জোড়া টাক। বিরূপাক্ষ আমার কথায় হেসে বললে, ভদ্রলোকটিকে তোর ঠিক মনে আছে শিশির? তা যাই বল, ভদ্রলোকের মাথার মধ্যে গ্রে ম্যাটারটা ভালোই আছে। তাছাড়া যতই মোটা বলিস, প্রয়োজনের সময় সাংঘাতিক অ্যাক্টিভ হতে পারেন কিন্তু ভদ্রলোক। কিছুদিন হলো চাকি বেলগাছিয়ায় ট্রান্সফার হয়েছেন। শিশির বলল, তা তো বুঝলাম, কিন্তু এই প্রসন্ন সকালে কার মৃত্যু সংবাদটা তোকে দিয়েছিলেন উনি? বিরূপাক্ষ বলল, অঘোর চট্টোপাধ্যায় নামে এক ধনী ব্যক্তির। শিশির বলল, তুই চিনতিস নাকি ওই অঘরনাথকে? বিরূপাক্ষ বলল, হ্যাঁ পরিচয় ছিল, কিন্তু ভাবছি। শিশির প্রশ্ন করল, কি ভাবছিস? বিরূপাক্ষ বলে উঠল, রঞ্জিত চাকির ধারণা অঘরনাথের মৃত্যুর মধ্যে রীতিমতো একটা জটিল রহস্য আছে। তাই আমার সাহায্য চাই, চল একবার ঘুরে আসি। অবশ্যই চাকি জানে না যে তার সঙ্গে আমার পরিচয় ছিল। কালীপদ চা নিয়ে এলো। বিরূপাক্ষ দ্বিতীয়বার আবার চায়ের কাপটা সবে ঠোঁটের সামনে তুলে ধরেছে। এমন সময় আবার ফোনটা ঝনঝন শব্দে বেজে উঠল। আবারও আমি এগিয়ে গিয়ে ফোনটা ধরলাম। এবারে ভারী পুরুষের গলায় কে যেন বললে, বিরূপাক্ষ সেন, অঘরনাথ চাটুর্যের ব্যাপারে নাক গলাবার চেষ্টা করবেন না, নিজের মঙ্গল যদি চান। আমাকে প্রশ্ন করার সুযোগ না দিয়েই অপর প্রান্তের ব্যক্তি তার বক্তব্যটুকু জানিয়ে ঠক করে ফোনের রিসিভারটা নামিয়ে রাখল। আমি যেন কেমন থতমত খেয়ে আস্তে আস্তে ফোনের রিসিভারটা নামিয়ে রাখলাম। বিরূপাক্ষ শুধালো, কে রে শিশির, কে ফোন করেছিল? শিশির বলে উঠল, একটা ভারী পুরুষ কণ্ঠ তোকে সাবধান করে দিল। বিরূপাক্ষ প্রশ্ন করল, সাবধান করে দিল মানে? শিশির বলল, হ্যাঁ, বলল তুই যেন অঘরনাথ চাটুর্যের মৃত্যুর ব্যাপারে নাক না গলানোর চেষ্টা করিস, অন্যথায় মৃত্যু। বিরূপাক্ষ মৃদু হেসে বললে, তাই নাকি? তা
তা ভারী আর কর্কশ ছাড়া কণ্ঠস্বরে আর কিছু বিশেষত্ব ছিল? শিশির প্রশ্ন করল, কিরকম? বিরূপাক্ষ বলল, মানে গলার স্বরটা কি চেষ্টা করে বিকৃত করা নাকি স্বাভাবিক? শিশির বলে উঠল, তা বলতে পারবো না। বিরূপাক্ষ বলে উঠল, তোকে এত করে বলি শিশির, এত আলু আর মিষ্টি খাস না। ব্রেনের গ্রে সেলগুলোর চারপাশে তাতে চর্বি জমে জমে ক্রমশ সেগুলো অকেজো করে দেয়। খাস না, অত আলু খাস না। আলু ভাতে, আলু ভাজা, আলুর দম, আলু কাবলি, আলু বড়া, আলু, শাকালু, মিঠে আলু। বিরূপাক্ষ আরও যে কতক্ষণ তার আলু সংহিতা চালাতো যাবার তাড়া না থাকলে, তা আমি সত্যিই জানি না। এবং আলু সংহিতা আওড়াতে আওড়াতেই সে গায়ে জামাটা চড়াচ্ছিল। জামাটা গায়ে দিয়ে বলল, চল। আমি উঠে দাঁড়ালাম। বিরূপাক্ষের সেই ঝড়ঝড়ে 1939-এর মডেলের অস্টিন। চলার সময় সারা বডি থেকে যেন হাজারো আর্তনাদ বের হয়। মাথাটা কেমন যেন ঝিমঝিম করে। কতবার বলেছি, এটাকে বিদায় দে, নতুন একটা গাড়ি কেন। কিন্তু বিরূপাক্ষ ভদ্রলোকের সেই একই জবাব, মাই মোস্ট অনুগত পুরাতন বাহন। এর মর্ম তুই বুঝবি না শিশির। হাজার দোষ থাকতে পারে, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেনি আমার সাথে। গাড়ি চালাতে চালাতেই বিরূপাক্ষ অঘোরনাথ চাটুর্যের মোটামুটি একটা পরিচয় দিল। মানুষটা রকচটা হতে পারে, কিন্তু মনটা অত্যন্ত স্নেহপ্রবণ। 6 ফুটের বোধহয় 1 ইঞ্চি বেশি লম্বা হবে। দেহটা যেন একটা পাকানো দড়ির মতো, যাকে বলে শুষ্ক কাষ্ঠ। কদম ছাট কাঁচা পাকা মাথার চুল, খাড়া নাক, ছোট ছোট চোখ গর্তে বোঝা, ভাঙা তোবড়ানো গাল, গাত্রবর্ণ টকটকে গৌর। কি শীত কি গ্রীষ্ম, পরনে একটা লুঙ্গি আর গেঞ্জি। গেঞ্জির তলা থেকে মোটা পৈতেটা স্পষ্ট দেখা যায়। লেখাপড়া যথেষ্ট করেছিলেন, কিন্তু কখনো চাকরি বাকরি করেননি। চাকরি বাকরি করা তার প্রয়োজনও ছিল না। বাবা ছিলেন হাইকোর্টের দুদে উকিল, প্রচুর অর্থ কামিয়েছেন। কলকাতার ওপরে খানচারেক বাড়ি, মোটা ব্যাংক ব্যালেন্স। বাপ জগদীশচন্দ্র চাটুর্যে, 2 ছেলে, অঘোরনাথ বড় ও ছোট ছেলে শিবনাথ, 1 মেয়ে জাহ্নবী। মৃত্যুর সময় জগদীশ তার যাবতীয় সম্পত্তি অঘোরনাথকেই দিয়ে যান, শিবনাথকে বঞ্চিত করে। বাপের সঙ্গে মতের মিল না হয় বহু বছর আগেই শিবনাথ এক বস্ত্রে বাড়ি থেকে বের হয়ে যায়, আর কখনো আসেনি। কেউ তার কোনো খবরও জানে না। মেয়ে জাহ্নবীর বিবাহ হয়েছিল। বিবাহের 16-17 বছর বাদে একটা সন্তানের জন্ম দিতে গিয়ে জাহ্নবী মারা যান। একটা পুত্র সন্তান হয়েছিল তার। জাহ্নবীর স্বামী দ্বিতীয়বার বিবাহ করায় অঘোরনাথ জাহ্নবীর সন্তানটিকে নিজের কাছে নিয়ে এসেছিলেন। সেই থেকে তারই কাছে। বর্তমানে তার বয়স 8-9 হবে। অঘোরনাথ তার নাম দিয়েছিলেন পল্টন, ডাকতেন পল্টু বলে। সুন্দর দেখতে ছেলেটি, 1 মাথা কোকড়ানো চুল, টানা টানা 2টি চোখ, মামুর অতি বাধ্য এবং মামু বলতে একেবারে যেন অজ্ঞান। ভারী চালাক চতুর ছেলেটি। বেলগাছিয়া রোডের একেবারে ওপরেই বিরাট কম্পাউন্ডওয়ালা বাড়ি ইন্দ্রধাম। অঘোরনাথ সেখানেই থাকতেন। এত বড় বাড়িতে লোকজনের মধ্যে অঘোরনাথ ও পল্টন এবং 1 ভৃত্য, 1 দাসী, 1 উৎকল দেশীয় পাচক, নেপালি দারোয়ান ও ড্রাইভার, বিহারের লোক। কেউ কানা, কেউ খোড়া, কেউ তোতলা, কারো পিঠে কুঁচ, কেউ কালা। বিরূপাক্ষ ওদের প্রসঙ্গে বর্ণনা দিতে বললে যেন একটা চিড়িয়াখানা। শিশির শুধল, কিরকম? বিরূপাক্ষ বলল, প্রৌরভিত্ত দশরথ। অবশ্যই ওটা অঘোরনাথের দেওয়া নাম। রোগা পটকা, মাথা জুড়ে টাক, ডান চোখটা কানা, কানেও কম শোনে। তারপর দাসী মন্থরা। শিশির বিস্ময়ে প্রশ্ন করল, মন্থরা? বিরূপাক্ষ বলল, হ্যাঁ, এটাও অঘোরনাথের দেওয়া নাম। পিঠে বিরাট এক কুচ বলে নাম দিয়েছিলেন মন্থরা। পাচক ভজনানন্দ, ওটাও তারই দেওয়া নাম। বিরাট আকারের ভুঁড়ি, মাথায় বিরাট টিক্কি। রান্না যা করে, রাখতে গিয়ে তার 1/4 নিজের উদরেই চালান করে দেয় নির্বিবাদে। নিরেট গর্ধপ একটা।
তোতলা। নেপালি দারোয়ান রণবাহাদুর থাপা, বাঁ হাত কুনুই থেকে কাটা। যুদ্ধের সেপাই ছিল, যুদ্ধেই কাটা যায় হাতটা। ড্রাইভার ছগনলাল রাতকানা ও খোনা সুরে কথা বলে। এক দুরারোগ্য ব্যাধিতে নাকের হাড় নষ্ট হয়ে গিয়েছে। শিশির বলল, চমৎকার সব স্পেসিমেনগুলো তো। বিরূপাক্ষ বলল, হ্যাঁ, অঘোরনাথের আইডিয়া। ওদের তো কেউ চাকরি দেবে না, তাই অঘোরনাথ দিয়েছেন। নচেত ওরা নাকি নানা ধরনের ক্রাইমের সঙ্গে জড়িয়ে পড়ত। শিশির বলে উঠল, যুক্তিটাও চমৎকার। যাই হোক, ইন্দ্রধামে পৌঁছে দুজন কনস্টেবলকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখলাম। তারাই বললে, সাহেব মানে থানার ওসি ওপরে। আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠলাম। বাড়িটা এককালে কলকাতার কোনো ধনীর বাগান বাড়ি ছিল। অঘোরনাথের বাবা জলের দামে বাড়িটা কিনে নিয়েছিলেন এবং শেষ জীবনে এখানেই 4 বছর কাটিয়েছেন। বিরাট টানা লম্বা বারান্দা অঘোরনাথের ঘরের বাইরে। তার দাসদাসীরা সেখানেই দল বেঁধে দাঁড়িয়েছিল। দশরথ, মন্থরা, ভজনানন্দ, রণবাহাদুর থাপা ও ড্রাইভার ছগনলাল। সকলের প্রতি একবার দৃষ্টি বুলিয়ে নিলাম। বিরূপাক্ষ এতটুকু বাড়িয়ে বলেনি। দোরগোড়ায় একজন লাল পাগড়ি দাঁড়িয়েছিল। তাকে ওসির কথা জিজ্ঞাসা করতেই সেই ঘরের মধ্যে যেতে বলল। আমরা ঘরের মধ্যে ঢুকলাম। একটা বিরাট খাটের ওপরে মৃতদেহটা আড়াআড়ি ভাবে পড়েছিল। বাঁ হাতটা ঝুলছে, ডান হাতটা বুকের তলায়। পরনে লুঙ্গি ও একটা গেঞ্জি মাত্র। মুখটা কাত হয়ে আছে এক পাশে। ফর্সা মুখখানার ওপরে যেন একটা কালির ছোপ পড়েছে। শিয়রের পাশে একটা ছোট টেবিল, একটা কাঁচ ভাঙা টেবিল ক্লক। 12টা বেজে ঘড়িটা বন্ধ হয়ে আছে। টেবিলের ওপরে একটা টেবিল ল্যাম্প কাত হয়ে পড়ে আছে। রঞ্জিত চাকি বিরূপাক্ষের মুখের দিকে তাকালেন। বললেন, দেখুন আগে বিরূপাক্ষ বাবু, মৃতদেহটার দিকে তাকিয়ে দেখুন। আমার তো মনে হচ্ছে। বিরূপাক্ষ শুধল, কি মনে হচ্ছে? মিস্টার চাকি বললেন, বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছেন, হাই ভোল্টেজ কারেন্টে। বিরূপাক্ষ প্রশ্ন করল, কি করে জানলেন? মিস্টার চাকি বললেন, মধ্যরাত্রে দশরথ একটা চিৎকার শুনে ঘর থেকে ছুটে আসে ঘুম ভেঙে। বিরূপাক্ষ প্রশ্ন করল, দশরথ? মিস্টার চাকি বললেন, হ্যাঁ। বিরূপাক্ষ বলল, আচ্ছা, তারপর? মিস্টার চাকি বলে চললেন, এসে দেখে ঘরটা অন্ধকার। বিরূপাক্ষ জিজ্ঞাসা করল, ঘরের দরজাটা খোলা ছিল নাকি? মিস্টার চাকি বললেন, দশরথ তো তাই বলছে। বিরূপাক্ষ আবার বলল, তারপর? মিস্টার চাকি বললেন, মন্থরা দাসীও চিৎকার শুনেছিল, সেও ইতিমধ্যে এসে পড়ে, কিন্তু সুইচ টিপতেও আলো জ্বলল না। মেন ফিউজ হয়ে গিয়েছিল, এখনো ফিউজ হয়েই আছে। দশরথই তখন মোটা একটা মোমবাতি ঘরে জ্বালিয়ে দিয়ে আসে। বিরূপাক্ষ প্রশ্ন করল, ওর ভাগ্নে পল্টন, তার মামার সঙ্গেই সুতো শুনেছি, সে কোথায় ছিল ওই সময়? মিস্টার চাকি বললেন, ওই বিছানার ওপরেই বসে ফ্যাল করে চেয়েছিল। বিরূপাক্ষ প্রশ্ন করল, তাকে কিছু জিজ্ঞাসা করেছিলেন, সে কিছু দেখেছে কিনা? মিস্টার চাকি প্রশ্ন করলেন, আপনি জানেন নাকি পল্টনকে? বিরূপাক্ষ বলল, হ্যাঁ, অঘোরবাবু আমার পরিচিত ছিলেন। মিস্টার চাকি বললেন, তাই নাকি? বিরূপাক্ষ প্রশ্ন করল, তা পল্টনকে তো দেখছি না, সে কোথায়? মিস্টার চাকি বলে উঠলেন, পাশের ঘরে বসে আছে, তাকে অনেক চেষ্টা করেছি কথা বলাবার, কিন্তু কিছুই বলছে না। বিরূপাক্ষ প্রশ্ন করল, বলছে না কেন? মিস্টার চাকি বলে উঠলেন, মনে হচ্ছে কোনো প্রচন্ড শকে স্পিক অর্থাৎ কথা বলার শক্তি তার লোপ পেয়েছে। বিরূপাক্ষ তখন মৃতদেহটা একবার ভালো করে পরীক্ষা করে দেখল। তারপর ঘর ও ঘরের সংলগ্ন বাথরুম ঘরের মেঝেতে দেখা গেল অস্পষ্ট কাদামাখা পায়ের ছাপ। ছাপগুলো মনে হলো বাথরুম থেকে খাটের ধার পর্যন্ত এসেছে। বিরূপাক্ষ প্রশ্ন করল, ওই পায়ের ছাপগুলো দেখেছেন মিস্টার চাকি?
মিস্টার চাকি বললেন, কোন ছাপ? বিরূপাক্ষ বলে উঠল, ওই যে দেখুন না, মেঝেতে রয়েছে। মিস্টার চাকি অবাক হয়ে বললেন, তাই তো। বিরূপাক্ষ বলল, এগুলোর ফটো নিন, আর পারেন তো প্লাস্টার ক্যাস্ট নিয়ে নেবার ব্যবস্থা করুন। আমি দেখি একবার পল্টন কিছু বলে কিনা। পাশের ঘরে এলাম। এটাই বোধহয় পল্টনের পড়ার ঘর। পল্টন কেমন যেন যুবথুবুর মতো একটা চেয়ারের ওপরে চুপচাপ বসেছিল। বিরূপাক্ষ গাড়িতে আস্তে আস্তে পল্টনের চেহারার যেমনটা বর্ণনা দিয়েছিল, ছেলেটি দেখতে ঠিক তেমনি। পরনে একটা হাফ প্যান্ট ও গায়ে কলার দেওয়া একটা রঙিন গেঞ্জি, এক মাথা কোকড়া কোকড়া চুল এলোমেলো। সমগ্র মুখখানিতে যেন একটা বিষাদের করুণ ছায়া। সামনের খোলা জানলার দিকে তাকিয়ে চুপচাপ বসেছিল পল্টন। আমরা দুজনে যে ঘরে ঢুকলাম, পল্টন যেন টেরও পেল না। যেমনটি বসেছিল ঠিক তেমনটাই বসে রইল। বিরূপাক্ষ ডাকল, পল্টন। কোনো সাড়া নেই। বিরূপাক্ষ আরো একটু সামনে এগিয়ে আবার ডাকল, পল্টন বাবু। পল্টন যেন এবার একটু কেঁপে উঠল মাত্র, কিন্তু কোনো সাড়া দিল না। এবারে একেবারে সামনাসামনি গিয়ে উপবিষ্ট পল্টনের কাঁধে একখানি হাত রেখে সস্নেহে ডাকলো বিরূপাক্ষ, পল্টন বাবু। পল্টন এবার তাকালো বিরূপাক্ষের মুখের দিকে, কিন্তু কোনো কথাই বলল না। বিরূপাক্ষ বলল, কি হয়েছে পল্টন বাবু? কাল রাত্রে কি হয়েছিল বলো? কোনো সাড়া নেই পল্টনের। বিরূপাক্ষ আবার প্রশ্ন করল, কিছু দেখেছিলে তাই না? কি দেখেছিলে বলো তো পল্টন বাবু? পল্টনের কোনো সাড়া নেই। বুঝলাম, যে কারণেই হোক ও কথা বলছে না, হয়তো বলতে পারছে না। মনে পড়ল অনেক দিন আগে কোথায় যেন পড়েছিলাম, বিখ্যাত এক ঔপনিবেশিক ভিক্টর হুগোর মেয়ের কথা। ভদ্রমহিলা তার বাপের মৃত্যুতে এমন আঘাত পেয়েছিলেন যে বাপের মৃত্যুর পর সুদীর্ঘকাল যে তিনি বেঁচে ছিলেন, কেউ তাকে একটু কথা বলতে বা একটু হাসতে দেখেনি। বিরূপাক্ষ আরো দুই একবার ডাকলো পল্টনকে, কিন্তু কোনো সাড়াই সে দিল না। বিরূপাক্ষ কেমন যেন অসহায় করুণ দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপর মৃদু গলায় বলল, একেবারে নেহাতি বালক, জানিস তো শিশির? শিশির প্রশ্ন করল, কি? বিরূপাক্ষ বলে চলল, অঘোরনাথের মৃত্যুটা হয় ও সচক্ষে দেখেছে কাল রাত্রে, কিংবা কোনো কারণে হঠাৎ ভয় পেয়েছে, তাই একেবারে বোধহয় বোবা হয়ে গিয়েছে। কিন্তু ওকে কথা আমাকে বলাতেই হবে, কারণ বুঝতে পারছি গত রাত্রের ব্যাপারটা এমন কিছু ও দেখেছে বা জেনেছে যা ওর কাছে থেকে আমাকে জানতেই হবে। শিশির বলল, কিন্তু ও যে কথাই বলছে না, জানবি কি করে? বিরূপাক্ষ বলে চলল, আরো কিছুটা সময় গেলে ও হয়তো কিছুটা সুস্থ হবে, তখন হয়তো ও বলতে পারবে। তারপর বিরূপাক্ষ কি যেন ভাবল এবং পরে বলল, চল ও ঘরে যাই। খাবার ঘরে মিস্টার চাকি তখন সকলের জবানবন্দি নিচ্ছিলেন। এক এক করে ডেকে জবানবন্দি নিচ্ছিলেন উনি। দশরথ মন্থরার জবানবন্দি নেওয়া হয়ে গিয়েছে, বাকি তখন পাচক, দারোয়ান ও ড্রাইভার। মিস্টার চাকি বিরূপাক্ষকে শুধলেন, এই যে মিস্টার সেন, কিছু বলল ছেলেটা? বিরূপাক্ষ বলল, না, তবে একটা কাজ আপনাকে করতে হবে মিস্টার চাকি। মিস্টার চাকি বললেন, হ্যাঁ বলুন। বিরূপাক্ষ বলল, ওকে সর্বক্ষণ সতর্ক পাহারায় রাখতে হবে, যতক্ষণ না ওর মুখ দিয়ে কথা বের হয়। একটা কাজ করতে পারবেন? মিস্টার সেন বলে উঠল, হ্যাঁ, কি করতে হবে বলুন। বিরূপাক্ষ বলল, ওকে ওই বাড়ি থেকে সরিয়ে অন্য কোথাও সতর্ক পাহারায় রাখার ব্যবস্থা করতে পারবেন? মিস্টার চাকি বললেন, সে আর এমন কি কঠিন, রাখা যাবে। কিন্তু কেন বলুন তো? বিরূপাক্ষ বলল, নচেত আমার ধারণা অঘোরনাথের হত্যার পেছনে যার হাত আছে সে নিশ্চয়ই ওর প্রাণ নাশের চেষ্টা করবে। বিস্ময়ে মিস্টার চাকি প্রশ্ন করল, সে কি, কেন? বিরূপাক্ষ বলল, যেহেতু ও হয়তো এমন কিছু জানে বা দেখেছে যেটা হত্যাকারীর বিরুদ্ধে মারাত্মক প্রমাণ হয়ে দাঁড়াবে, এবং যা হত্যাকারী কিছুতেই হতে দেবে না। মিস্টার চাকি বলে উঠল, ঠিক আছে, আমি ব্যবস্থা করছি,
কিন্তু আপনি কিছু বুঝতে পেরেছেন মিস্টার সেন? বিরূপাক্ষ বলল, এইটুকু আপাতত বুঝতে পেরেছি। অঘোর বাবুকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মিস্টার চাকি বলে উঠলেন, হ্যাঁ? বিরূপাক্ষ বললেন, হ্যাঁ। মিস্টার চাকি বললেন, কিন্তু আমার তো মনে হয় এটা অ্যাক্সিডেন্ট। বিরূপাক্ষ সঙ্গে সঙ্গে বলে উঠল, না, নিষ্ঠুর হত্যা বলেই আমার দৃঢ় বিশ্বাস, এবং হত্যা করা হয়েছে কৌশলে, ওর দেহে হাই ভোল্টের বিদ্যুৎ প্রয়োগ করে। ওই টেবিল ল্যাম্পটা আমি নিয়ে যেতে চাই। মিস্টার চাকি প্রশ্ন করলেন, টেবিল ল্যাম্পটা? বিরূপাক্ষ বলল, হ্যাঁ, ওটা আমাকে ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। আর একটা ব্যাপার হয়তো আপনি লক্ষ্য করেননি মিস্টার চাকি। রঞ্জিত চাকি বিরূপাক্ষের প্রশ্নের জবাবে ওর দিকে তাকিয়ে শুধলেন। কি বলুন তো? বিরূপাক্ষ বলে চলল, খাটটার পায়াগুলোর দিকে চেয়ে দেখুন ভালো করে। প্রত্যেকটি পায়ার নিচে ক্যাপ লাগানো। রঞ্জিত চাকি খাটের পায়ার দিকে তাকালেন। আমিও তাকালাম। নজরে এলো বিরূপাক্ষ কথাটা ঠিকই বলেছে। রঞ্জিত চাকি বললেন, আশ্চর্য, ঠিকই বলেছেন তো। টেবিল ইত্যাদি পায়ার সঙ্গে এই ধরনের লোহার ক্যাপ বা চাকা ফিট করা আগে দেখেছি, কিন্তু শোবার খাটের পায়ায়? বিরূপাক্ষ বললে, খুব সম্ভব ওগুলো আগে ছিল না, পরে লাগানো হয়েছে। দেখছেন না, এতটুকু মরচে ধরেনি বা ময়লা নেই ক্যাপগুলোতে। দশরথকে এ ঘরে ডাকুন তো। রঞ্জিত চাকি দশরথকে ঘরের মধ্যে ডেকে আনলেন। বিরূপাক্ষ বলল, দশরথ। কোনো উত্তর নেই। বিরূপাক্ষ আবার বলল, দশরথ শুনতে পাচ্ছ? দশরথ বলে উঠল, হ্যাঁ, কিছু বলছেন? একটু জোরে বলুন। বিরূপাক্ষ এবার একটি উঁচু গলাতেই বলল, দিনের বেশিরভাগ সময় তো তোমার বাবু পাশের লাইব্রেরি ঘরে বসে বসে পড়াশোনা করতেন, তাই না? দশরথ বলল, আগে হ্যাঁ। বিরূপাক্ষ বলল, এ ঘরে বড় একটা বোধহয় আসতেন না। দশরথ বলল, না, রাত্রে আহারের পরে শুতে আসতেন। তখনও অনেক রাত জেগে শুয়ে শুয়ে বই পড়তেন। বিরূপাক্ষ বলল, আমি জানি, আর এও জানি তার ঘুম খুব কম ছিল। আচ্ছা, তোমার বাবু তো রোজ বিকেলে পল্টন বাবুকে নিয়ে বেড়াতে বেরোতেন, কখনো ময়দানে, কখনো গঙ্গার ধারে, তাই না? উত্তরে দশরথ হ্যাঁ বলল। বিরূপাক্ষ আবার প্রশ্ন করল, কাল যাননি বিকেলে বেড়াতে? দশরথ বলল, হ্যাঁ, গিয়েছিলেন। বিরূপাক্ষ আবার প্রশ্ন করল, কখন ফিরেছিলেন? উত্তরে দশরথ বলল, রাত 7:30 হবে। বিরূপাক্ষ বলল, আচ্ছা, এ বাড়িতে 2-1 দিনের মধ্যে কোনো ইলেকট্রিক মিস্ত্রি এসেছিল? দশরথ উত্তরে না বলল। বিরূপাক্ষ বলল, বাইরের অন্য কেউ? দশরথ বলল, না, বাবু তো কারোর সঙ্গে মিশতেন না। বিরূপাক্ষ বলল, জানি। আচ্ছা, দারোয়ানকে একবার পাঠিয়ে দাও তো। দশরথ চলে গেল। বিরূপাক্ষ আমার দিকে তাকিয়ে বলল, বুঝলি তো শিশির, লোকটা রীতিমতো কালা। তখনও বুঝতে পারিনি কেন বিরূপাক্ষ ওই কথাটা বলেছিল, কিন্তু 1-2 পরেই বুঝতে পেরেছিলাম। দারোয়ান রণ বাহাদুর থাপা ঘরে এসে ঢুকল। বিরূপাক্ষ বলল, বাহাদুর? উত্তরে বাহাদুর বলল, জি সাব। বিরূপাক্ষ প্রশ্ন করল, কাল পরশু বা তার আগের দিন কেউ কি তোমার বাবুর সঙ্গে দেখা করতে এসেছিল? বা গতকাল বিকেলে তোমার বাবু বেড়াতে বেরোলে কেউ এসেছিল? বাহাদুর বলল, ऐसा तो कोई नहीं आया साहब, लेकिन कल बाबू का बाहर जाने के बाद एक आदमी आया था। বিরূপাক্ষ প্রশ্ন করল, उसका साथ कोई सामान वामान था? বাহাদুর বলল, हाँ साहब, छोटा एक बैग था। বিরূপাক্ষ আবার প্রশ্ন করল, वो आदमी अंदर में आया था? বাহাদুর বলল, नहीं साहब, उसको हम अंदर में घुसने नहीं दिया। বিরূপাক্ষ বলল, फिर वो क्या बोला? বাহাদুর বলল, बोला ऊपर से कोई बाती खराब है, बाबू कंपनी में फोन किया था, उसीलिए उनको भेजा गया, लेकिन हमारे पर कोई हुक्म नहीं था,
उसलिए हम उनको घुसने नहीं दिया बाबू। विरूपाक्ष बोल, ठीक है, तुम जा सकता है, मंथरा को थोड़ा भेज दो। বাহাদুর বলল, বহুত আচ্ছা সাব। বলে বাহাদুর ঘর থেকে বেরিয়ে গেল। মন্থরা এলো। বিরূপাক্ষ বলল, মন্থরা? মন্থরা এতক্ষণ বোধহয় অনবরত কেঁদেছে। চোখের পাতা জলসিক্ত তখনও এবং বেশ ভারী। মন্থরা বিরূপাক্ষের মুখের দিকে তাকালো মুখটা তুলে। পিঠে কুচ থাকার জন্য ও বেচারি হয়তো ঠিক সোজা হয়ে তাকাতেও পারে না। বিরূপাক্ষ প্রশ্ন করল, কাল তোমার বাবু বিকেলে বেড়াতে বেরোবার পরে কেউ বাড়িতে এসেছিল? কাউকে দেখেছো? মন্থরা বলল, হ্যাঁ বাবু, কি সব বাতির তার খারাপ হয়েছে, সারাচ্ছিল। বিরূপাক্ষ বলল, কে 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 এসেছিল? মন্থরা বলল, জানি না, তবে বলছিল বাবু নাকি তাদের পাঠিয়ে দিয়েছেন। বিরূপাক্ষ আবার প্রশ্ন করল, কোথায় তাকে দেখেছিলে? মন্থরা বলল, বাবুর ঘরে খুটখুট শব্দ হচ্ছিল। ঘরে ঢুকে দেখি লোকটা কি সব তার ঠিক করছে। আমি নিচে দশরথকে ডাকতে গেলাম। দুজনে ফিরে এসে দেখি কেউ নেই। বিরূপাক্ষ বলল, তারপর দশরথকে কথাটা বলেছিলে? মন্থরা বলল, বলেছিলাম। ও বলল আমার চোখে নাকি ছানি পড়েছে। কি দেখতে কি দেখেছি, কিন্তু বাবু আমি কালই দিব্যি করে বলছি, আপনাকে যা বললাম তা একটুও মিথ্যে নয়। বিরূপাক্ষ বলল, তোমার বাবুকে কথাটা বলেছিলে তিনি ফিরে এলে? মন্থরা উত্তরে না বলল। বিরূপাক্ষ বলল, আচ্ছা মন্থরা, তুমি জানো টেবিল ল্যাম্পটা দেখছি নতুন, কবে কেনা হয়েছিল ওটা তুমি কিছু বলতে পারো? মন্থরা বলল, কোনো টেবিল ল্যাম্পই তো কেনা হয়নি বাবু, ওটা তো পুরনো, অনেকদিন থেকেই ওখানে আছে। বিরূপাক্ষ বলল, ভালো করে দেখো তো আলোটা। মন্থরা এবার টেবিল ল্যাম্পের সামনে গিয়ে দেখে বললে, না, এটা তো সে আলোটা নয়। সেটার ডোমটা ছিল সাদার উপরে ঘষা দাগ, এটা তো একটা নীলচে, সেই দাগগুলোও তো দেখছি না। বিরূপাক্ষ বলল, ঠিক আছে, তুমি যেতে পারো। মিস্টার চাকি, আপনার যা করণীয় করুন, আমি ল্যাম্পটা নিয়ে যাচ্ছি, ময়নাতদন্তের রিপোর্ট পেলে আমাকে জানাবেন। আর এ বাড়ির প্রত্যেকের উপরে কড়া পাহারা রাখবেন। আর পল্টনকে কিন্তু সঙ্গে নিয়ে যাবেন, এখানে রেখে যাবেন না। মিস্টার চাকি বললেন, ঠিক আছে। বিরূপাক্ষ আলোটা নিয়ে বেরিয়ে এলো এবং আমাকে বলল, চল শিশির। আমিও তাকে অনুসরণ করলাম। ঘটনাটা কতকটা অনিবার্য মন নিল ঠিক দিন দুই পরে, এবং পল্টনকে কেন্দ্র করেই। ওই দুদিন বিরূপাক্ষ কোথাও বের হয়নি। আমার মনে হচ্ছিল সর্বক্ষণ যেন বিরূপাক্ষ কিছুর একটা প্রতীক্ষায় কান পেতে আছে। তৃতীয় দিন রাত 1টা নাগাদ রঞ্জিত চাকির ফোন এলো। আমি ওই সময় বিরূপাক্ষর বাড়িতে ছিলাম না। পরের দিন সকালে তার ওখানে গিয়ে জানতে পারলাম সব কথা। থানায় নয়, অন্য একটা বাড়ি থেকে রঞ্জিত চাকি ফোন করেছিলেন বিরূপাক্ষকে। শ্যামবাজারের রঞ্জিত বাবু তার বোনের বাড়িতে পল্টনকে রেখেছিলেন, সুনীল বাবুর ওখানে। সুনীল বাবু ও তার স্ত্রী রঞ্জিত বাবুর বোন শ্যামলী দেবী ওখানেই থাকতেন। ওদের কোনো ছেলেপুলো নেই, শুধু স্বামী স্ত্রী। সুনীল বাবু বাইরেই অপেক্ষা করছিলেন। ওটা সুনীল বাবুর নিজের বাড়ি। দোতলায় তিনি থাকতেন, একতলায় একটা ভাড়া দেওয়া আছে। ভাড়াটেরা কিছুদিনের জন্য কাশি বেড়াতে গিয়েছেন, নিচের তলায় সেই সময় কেউ ছিল না। বিরূপাক্ষ যাওয়াতেই সুনীল বাবু বললেন, আপনি বোধহয় বিরূপাক্ষ সেন? বিরূপাক্ষ বলল, হ্যাঁ। মিস্টার চাকি কোথায়? সুনীল বাবু বলে উঠলেন, হ্যাঁ দাদা উপরে আছেন, চলুন। ওপরে 3টে ঘর, একটা ডাইনিং স্পেস, সামনে খানিকটা খোলা ছাদ, বাড়ির পেছনে একটা ব্লাইন্ড লেন। ঘরে ঢুকেই বিরূপাক্ষ দেখল শ্যামলী দেবীকে আঁকড়ে জড়িয়ে ধরে পল্টন বসে আছে। শ্যামলী বললেন, আসুন। ভয় পেয়ে চিৎকার করে উঠেছিল। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে যায়। দুদিন থেকে আমি ওকে নিয়ে এ ঘরেই শুচ্ছিলাম। বিরূপাক্ষ ডাকলো, পল্টন বাবু। পল্টন বিরূপাক্ষের ডাকে ওর দিকে তাকালো। বিরূপাক্ষ প্রশ্ন করল, আমাকে চিনতে পারছো পল্টন বাবু? উত্তরে পল্টন হ্যাঁ বলল।
বিরূপাক্ষ বলল, কি হয়েছিল বলো তো? পল্টন বলল, একটা একটা ভয়ঙ্কর মুখ। বিরূপাক্ষ সবিস্ময়ে বলল, মুখ? পল্টন বলল, হ্যাঁ, ঠিক সেই রাতের মতো ওই জালনার ওদিকে দাঁড়িয়েছিল। একটা লম্বা লাঠি দিয়ে আমাকে খোঁচাতেই আমার ঘুম ভেঙে যায়। বিরূপাক্ষ বলল, কয়েকদিন আগে রাত্রে ঠিক এমনই দেখেছিলে, তাই না পল্টন বাবু? পল্টন হ্যাঁ বলল। বিরূপাক্ষ প্রশ্ন করল, তোমাদের ঘরের আলো কি সেই সময় জ্বলছিল? পল্টন বলল, না, জালনা দিয়ে জ্যোৎস্না এসেছিল। সেই আলোতেই দেখে চিৎকার করে উঠেছিলুম। মামু জেগে উঠে বলল, কি কি হয়েছে পল্টু? বিরূপাক্ষ প্রশ্ন করল, আচ্ছা তারপর? পল্টন বলে চলল, তারপর একটা চোখ ঝলসানো নীল আলো। বিরূপাক্ষ বলল, নীল আলো? পল্টন বলল, হ্যাঁ, নীল আলো। আমি এখানে কেন? মামু কোথায়? আমি মামুর কাছে যাব। বিরূপাক্ষ বলল, হ্যাঁ হ্যাঁ, যাবে বই কি, কাল সকালেই যাবে। রঞ্জিত বাবু, এখনই আমাদের বেরোতে হবে। রঞ্জিত বাবু বললেন, কোথায়? বিরূপাক্ষ বলল, চলুন, যেতে যেতে বলবো। তাছাড়া চলুন তো, একবার গলিটা দেখতে হবে। রঞ্জিত বাবু বলে উঠলেন, গলিটা? বিরূপাক্ষ বলল, হ্যাঁ গলিটা, আসুন। টর্চের আলো ফেলে গলিটা দেখতে দেখতেই একটা মুখোশ পাওয়া গেল, বিভৎস মুখোশ। বিরূপাক্ষ মাটি থেকে মুখোশটা তুলে দেখতে দেখতে বলল, হত্যাকারী জানতো রঞ্জিত বাবু। অঘোরনাথ ভেতরে ভেতরে অত্যন্ত ভীতু প্রকৃতির ছিলেন, সেটা জেনেই আমার অনুমান। রঞ্জিত বাবু বললেন, কি? বিরূপাক্ষ বলে চলল, সে রাত্রে এই মুখোশ এঁটে অঘোরনাথকে ভয় দেখাতে গিয়েছিল। ঘরে চাঁদের আলো এসে পড়েছিল জালনার পথে। টেবিল ল্যাম্পটার মধ্যে আগে থেকেই সে মৃত্যুফাত পেতে রেখেছিল। আলোর সুইচ টিপে জ্বালাতে গেলেই হাই ভোল্ট তার দেহে প্রবেশ করবে, যাতে মৃত্যু অবধারিত। মিস্টার চাকি বললেন, বলেন কি? বিরূপাক্ষ বলল, হ্যাঁ, আপনি লক্ষ্য করেননি? আমি পরীক্ষা করে দেখেছি, আলোর সুইচটা মেটালের তৈরি। সে রাত্রে ঘরে ঢুকে রাতে আলো জেলে রোজকার মতো পড়াশোনা করে একসময় অঘোরনাথ আলোটা নিভিয়ে শুয়ে পড়েন। সে ভয় দেখাতে এসেছিল মুখোশ পরে। সে জানত অঘোরনাথ রাত্রে 2-1 বার বাথরুমে যান। সেই সময় হঠাৎ ভীতু প্রকৃতির অঘোরনাথ ওই ভয়াবহ মুখোশ পরা কাউকে দেখলে আলোটা জ্বালাবার চেষ্টা করবেন, এবং সঙ্গে সঙ্গে অবধারিত মৃত্যু। কারণ আলো নিভিয়ে শুয়ে পড়ার পরই আলোর সুইচের সঙ্গে হাই ভোল্টের কারেন্ট পাস করানো হয়, এবং সেভাবেই ছিল। দুজনে গাড়িতে বসে পাশাপাশি যেতে যেতে বিরূপাক্ষ বলতে লাগলো, কিন্তু হত্যাকারীর দুর্ভাগ্য, তাই মুখোশধারী অঘোরনাথের চোখে না পড়ে পড়েছিল পল্টনের চোখে। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠে, তাই অঘোরনাথের ঘুম ভেঙে যায়। অঘোরনাথ আলো জ্বালাতে যান। মুহূর্তে সুইচে হাত ঠেকতেই হাই ভোল্টের কারেন্ট দেহে পাস করে প্রচণ্ড একটা নীল স্পার্কও দেয়। ঘটনার আকস্মিকতায় ভয়াবহ এই মুখোশ আর নীল আলো পল্টন বাবুকে বোবা করে দেয়। হত্যাকারী দেখলো ঘটনাচক্রে পল্টন বাবু ব্যাপারটা দেখে ফেলেছে। সে হয়তো সব বলে দেবে পুলিশের কাছে, কাজেই তাকে অবিলম্বে সরানো প্রয়োজনে পৃথিবী থেকে। ব্যাপারটা অনুমান করেই আপনাকে আমি কোনো নিরাপদ জায়গায় ওকে সরিয়ে দিতে বলেছিলাম। গাড়িটা ইতিমধ্যে ইন্দ্রধামের কাছাকাছি আসতেই বিরূপাক্ষ গাড়ির হেডলাইট নিভিয়ে দিল। রঞ্জিত চাকি বললেন, ইন্দ্রধামে নাকি? বিরূপাক্ষ বলল, হ্যাঁ। মিস্টার চাকি বললেন, তবে ভেতরে চলুন। বিরূপাক্ষ বলল, গাড়ি নিয়ে নয়, হেঁটে যাব, চলুন। বিরূপাক্ষ কথাগুলো বলে গাড়ি থেকে নামল। গেট দিয়ে ঢুকে ভেতরে পা এগোতেই অন্ধকারে কে যেন চ্যালেঞ্জ করল, দাঁড়াও। রঞ্জিত চাকি বললেন, মহাবীর সিং, আমি, কিছু খবর আছে? মহাবীর সিং বলে উঠল, না সাহেব। রঞ্জিত চাকি জিজ্ঞাসা করলেন, পান্ডে কোথায়? মহাবীর সিং উত্তর দিল, বাড়ির পেছনে পাহারা দিচ্ছে। বিরূপাক্ষ রঞ্জিত চাকিকে নিয়ে বাড়ির পেছনের দিকে অগ্রসর হলো।
রঞ্জিত চাকি ডাকলেন, পান্ডে। অন্ধকার থেকে জবাব এলো, জি সাব, এক আদমি আধ ঘন্টা হবে এই স্পাইরাল সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। মিস্টার চাকি বললেন, ঠিক হ্যাঁ, তুম ইধারই ঠেরো। সেই স্পাইরাল সিঁড়ি বেয়েই অতঃপর প্রথমে বিরূপাক্ষ ও তার পেছনে পা টিপে টিপে চাকি কোনো শব্দ না করে দোতলায় উঠে গেল। বাথরুমের পেছনের দরজাটা খোলাই ছিল। চাপা গলায় বিরূপাক্ষ বললে, আপনার ভগ্নিপতির বাড়ি থেকে সোজা এখানেই এসেছে লোকটা, এবং এই সিঁড়ি ব্যবহার করেছে সে। তাড়াহুড়োয় মুখোশটা যেমন গলির মধ্যে ফেলে এসেছে, তেমনি এই দরজাটাও বন্ধ করতে ভুলে গেছে মনে হচ্ছে। দুজনে ঘরের মধ্যে ঢুকলো। বিরূপাক্ষ আলো জ্বালালো না। পকেট থেকে টর্চ বের করে প্রথমটা বেশ ভালো করে টর্চের আলোয় ঘরের চারিদিকটা দেখে নিল। ঘরের মধ্যে কেউ নেই, ঘরের দরজাটা খোলা। হঠাৎ দুজনেরই কানে এলো একটা অস্পষ্ট গোঙানির শব্দ। কেউ যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। রঞ্জিত চাকি বললেন, শুনতে পাচ্ছেন মিস্টার সেন? কেউ মনে হচ্ছে আশেপাশে যেন যন্ত্রণায় থেকে থেকে কাতরাচ্ছে। বিরূপাক্ষ বলল, হ্যাঁ শুনতে পাচ্ছি, চলুন। বারান্দাটাও অন্ধকার। বেশি দূর যেতে হলো না। খানিকটা এগোতেই টর্চের আলোয় ওরা থমকে দাঁড়ালো। দাসী মন্থরা মাটিতে উপুর হয়ে পড়ে আছে। পিঠের একপাশে একটা ছোড়া বিদ্ধ হয়ে আছে। রক্তে বারান্দাটা ভেসে যাচ্ছে। ঝুঁকে মন্থরাকে পরীক্ষা করে বিরূপাক্ষ বুঝতে পারে হাসপাতাল পাঠালেও বাঁচবার আশা আর মন্থরার নেই। কিন্তু সেদিকে নজর দেবার মতো সময় ছিল না বিরূপাক্ষের। সে দ্রুত এগিয়ে গিয়ে দুখানা ঘরের পরে ঘরটার বন্ধ দরজায় ধাক্কা দিল। বার কয়েক জোরে জোরে ধাক্কা দেবার পর দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে দশরথ চোখ মুছতে মুছতে বলল, কে? বেশ একটু উঁচু গলাতেই বিরূপাক্ষ নির্দেশের ভঙ্গিতে বললে, ঘরের আলোটা জ্বালো দশরথ। দশরথ বলে উঠল, কি হয়েছে বাবু? এবার বিরূপাক্ষের গলার স্বর কঠিন হলো। বলল, আলোটা জ্বালো। দশরথ হাত বাড়িয়ে আলোটা জ্বেলে দিল। দশরথের আপাত মস্তক তীক্ষ্ণ দৃষ্টি বুলিয়ে বিরূপাক্ষ বললে, দশরথ, ঘুমাচ্ছিলে বুঝি? দশরথ হ্যাঁ সূচক মাথা নাড়ল। বিরূপাক্ষ প্রশ্ন করল, দশরথ, তোমার কাপড়ে ওটা কিসের দাগ? দশরথ বলে উঠল, কি বললেন বাবু? বিরূপাক্ষ এবার গলা তুলে বলল, একটু আগে তুমি মন্থরাকে ছুরি মেরেছ। দশরথ বলে উঠল, কি কি বলছেন বাবু? বিরূপাক্ষ বলল, মিস্টার চাকি, ওই দেখুন ওর কাপড়ে রক্তের দাগ। কেমিক্যাল অ্যানালিসিস করলেই জানতে পারবেন যে ওই রক্তের দাগ এবং সেই রক্ত মন্থরারই। মন্থরাকে ওই খুন করেছে, আর মুখোশের কীর্তিও ওরই। দশরথ তার একটা চোখ দিয়ে নিঃশব্দে তাকিয়েছিল। হঠাৎ সে সামনে রঞ্জিত চাকিকে একটা প্রবল ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিয়ে ছুটে বের হয়ে গেল ঘর থেকে। কিন্তু শেষ পর্যন্ত দশরথ পালাতে পারেনি। বিরূপাক্ষ ধরে ফেলেছিল তাকে। সে এখন হাজতে। সব শুনে বললাম, তাহলে সবকিছু দশরথেরই কাণ্ড কারখানা বিরু? বিরূপাক্ষ উত্তর দিল, হ্যাঁ, তবে দশরথ একজনের হাতের খেলার পুতুল মাত্র। সে যেমন করিয়েছে, ওই নির্বোধ টাকার লোভে তাই করে গেছে। শিশির বলল, তাহলে আসল অপরাধীটা কে? কে ওকে দিয়ে এত কাণ্ড করিয়েছে বিরু? বিরূপাক্ষ বললে, সেটা এখনো জানতে পারা যায়নি, তবে আমার অনুমান অর্থই যত অনর্থের মূল। শিশির বলল, অর্থ? কার অর্থ? অঘোরনাথ? বিরূপাক্ষ বলল, হ্যাঁ, তাছাড়া আর কার? এবং যে বেশি লাভবান হবে অঘোরনাথের মৃত্যুতে, সেই নাটের গুরু। শিশির প্রশ্ন করল, কিন্তু অঘোরনাথ কি তার সমস্ত সম্পত্তির কিছু একটা বিলি ব্যবস্থা করেনি? তাছাড়া তুই তো বলেছিলি অঘোরনাথের তিন কুলে কেউ নেই, ওই ভাগ্নেটি ছাড়া, আমাদের পল্টন বাবু। বিরূপাক্ষ বলল, কিন্তু ওই ভাগ্নেকে যদি কোনো মতে সরানো যায়, তাহলে হয়তো সমস্ত সম্পত্তি বর্তাবে নিকটবর্তী ওয়ারিশনে। ব্যাপারটা পরিষ্কার হবে না,
যতক্ষণ না ওই দশরথ অর্থাৎ ওই মহা শয়তানটা মুখ খুলছে। শিশির বলে উঠল, দশরথ কিছু বলছে না? বিরূপাক্ষ বলল, না, একেবারে মুখে তালা দিয়ে দিয়েছে। তবে রঞ্জিত চাকিও জানে কেমন করে বন্ধ তালা খুলতে হয়। তাছাড়া। শিশির প্রশ্ন করে উঠল, তাছাড়া? তাছাড়া কি? বিরূপাক্ষ বলে চলল, মন্থরার হত্যা অপরাধ দশরথের মাথার উপরে ঝুলছে যখন, তখন মুখ তাকে খুলতেই হবে। শিশির বলে উঠল, কিন্তু একটা কথা বিরূপ, তুই কি দশরথকে গোড়া থেকেই সন্দেহ করেছিলি? বিরূপাক্ষ বলল, ভেবে দেখ, ওই একমাত্র দশরথ ছাড়া আর কার উপর সন্দেহটা গড়াতে পারে? প্রথমত আগাগোড়া যদি ব্যাপারটা মনে মনে চিন্তা করিস, তাহলে একমাত্র তার ওপরেই সন্দেহটা আসে। এক, যে বাড়ির মধ্যেই শুধু ছিল না, যে খুব ভালো করেই অঘোরনাথের সব খবর রাখত। দুই, যার ওই বাড়িতে সর্বত্র গতিবিধি ছিল। তিন, যার ওপর চট করে কারোর সন্দেহ আসবে না। চার, যার পক্ষে অতি সহজেই পুরানো টেবিল ল্যাম্পটা সরিয়ে নতুন ল্যাম্পটা এখানে রাখা সম্ভব ছিল। সবকিছুই দশরথের দিকে যাচ্ছে, নির্দেশ করছে দশরথকে। দশরথ জানত অঘোরনাথ অত্যন্ত ভীতু প্রকৃতির। সে জানত অঘোরনাথ অনেক রাত পর্যন্ত পড়াশোনা করে তারপরে আলোটা নেভান। আলো নেভানোর পর সেই আলোতেই হাই ভোল্টের কারেন্টের তারটা বাইরে থেকে লাগিয়ে দিতে। তাই দিয়েছিল সে। দশরথ হয়তো ভাবছিল হঠাৎ ঘুম ভেঙে ঘোরের মধ্যে আবছা আলোয় ভয়ঙ্কর মুখোশ পরা দশরথকে দেখে ভিড়মি খাবেন বা সঙ্গে সঙ্গে হার্ট ফেল করবেন ভীতু প্রকৃতির অঘোরনাথ। তারপর পল্টনকে সরানো তো অতি সহজ, কিন্তু দুর্ভাগ্য দশরথের। অঘোরনাথের চোখে পড়ার আগেই সে পল্টনের চোখে পড়ে গেল। প্ল্যানটা খানিকটা উল্টে পাল্টে গেলেও অঘোরনাথ তাদের প্ল্যান মতো সুইচে হাত দিতেই হাই ভোল্টের কারেন্টে মারা গেলেন সঙ্গে সঙ্গে। কিন্তু পল্টন বাবু মুখোশধারী দশরথকে দেখে ফেলায় দশরথ উদ্বিগ্ন হয়ে উঠল। ব্যাপারটা অনুমান করতে পেরেছিলাম বলেই পল্টন বাবুকে সরিয়ে দিতে বলেছিলাম আমি। দশরথ দেখলো মুশকিল হলো। সে মুখোশ পরে সুনীল বাবুর বাড়িতে গিয়ে রাত্রিরে হানা দিল। তার নির্দেশেই, সম্ভবত যে প্রথম থেকে তাকে বাদর নাচ নাচাচ্ছিল। শিশির বলল, বুঝলাম, কিন্তু তুই বুঝলি কি করে? পেছনে কেউ আছে? বিরূপাক্ষ বললে, এ তো অত্যন্ত সহজ। প্ল্যানটা ভাব। দেখ, দশরথের মতো একটা গবেটের মাথায় এত বুদ্ধি খেলতে পারে কি? শিশির বলল, না, তাও বেশি ঠিক। বিরূপাক্ষ বলল, তারপর ফোনে সেই থ্রেটিং, সেও তারই কাজ। রঞ্জিত বাবু যখন আমাকে ফোন করেন, তখন হয়তো তিনি আশেপাশে কোথাও ছিলেন, কিংবা দশরথই তাকে সংবাদটা দিতে সেই আমাকে থ্রেট করে ফোনে। আর তাতে করেই আমি বুঝতে পারি যে কারোর ব্রেন আছে এর পেছন থেকে। শিশির বলল, আচ্ছা, ঘরের মধ্যে সেই পায়ের দাগ? বিরূপাক্ষ বললে, সম্ভবত সে ওই দশরথেরই পায়ের ছাপ। সেটা প্রমাণ করতে অসুবিধা হবে না। অঘোরনাথ শোবার ঘরের দরজা বন্ধ করেই শুতেন বরাবর। কাজেই দশরথের পক্ষে সম্ভব ছিল না সোজা পথে দরজা দিয়ে ঘরে ঢোকার। তাই বাধ্য হয়ে তাকে পেছনে স্পাইরাল সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বাথরুম দিয়ে ঘরে ঢুকতে হয়েছিল। বাথরুমের দরজাটা সে নিশ্চয়ই আগে থেকেই খুলে রেখেছিল, যেটা অঘোরনাথের নজরে পড়েনি, এবং ঘর থেকে বের হয়ে যায় অঘোরনাথের মৃত্যুর পর অন্ধকারে দরজা খুলে। শিশির বলল, কিন্তু তুই দশরথকে সন্দেহ করতে গেলি কেন? বিরূপাক্ষ বলল, প্রথম থেকেই সব দেখে শুনে ওর ওপরেই আমার সন্দেহ পড়েছিল শিশির, দুটো কারণে। শিশির প্রশ্ন করল, কি কারণে? বিরূপাক্ষ বলল, প্রথমত দশরথই নাকি চিৎকার শুনে ছুটে যায় অঘোরনাথের ঘরে, কিন্তু দশরথ কানে বেশ কম শুনত। তার পক্ষে দুখানা ঘরের পরে ঘর থেকে চিৎকার শুনে ঘুম থেকে উঠে যাওয়া আদৌ সম্ভব ছিল না। মিথ্যা বলতে গিয়ে নিজের জালে নিজেই জড়িয়েছে। দ্বিতীয়ত রঞ্জিত চাকি ফোনে আমায় বলেছিলেন
দশরথ নাকি রণ বাহাদুরকে থানায় পাঠিয়ে তাকে খবর দেয়। দশরথ যদি অঘোরনাথের মৃত্যু সম্পর্কে নিঃসংশয় না হতো, প্রথমেই সে কাউকে দিয়ে ডাক্তারকে ডেকে পাঠাতো, কিন্তু তা না করে সে সোজা থানায় ডাকতে পাঠালো। শিশির প্রশ্ন করল, কিন্তু মন্থরাকে দশরথ খুন করলো কেন? বিরূপাক্ষ বললে, সেও দশরথের নিয়তি। মন্থরাকে খুন না করলে দশরথ হাতে নাতে ধরা পড়তো না। বেচারি মন্থরা কিছু দেখেছিল বা সন্দেহ করেছিল, কাজেই তাকে এই পৃথিবী থেকে সরানোর প্রয়োজন হয়ে পড়েছিল। শিশির বলল, তাই যদি হবে তো মন্থরা সে কথা পুলিশকে জানালো না কেন? বিরূপাক্ষ বলল, দশরথের ভয়ে সম্ভবত। বিরূপাক্ষের অনুমান যে নির্ভুল সেটা দিন কয়েক পরে প্রমাণিত হলো দশরথের জবানবন্দি থেকে। দশরথ যা করেছে অর্থের লোভে আর একজনের নির্দেশে। প্রথমটায় ব্যাপারটার গুরুত্ব ঠিক বুঝে উঠতে পারিনি, পরে বুঝতে পেরে পল্টন বাবুকে সরাবার ব্যবস্থা করে ভয় দেখিয়ে। নাটের গুরু আর কেউ নয়, অঘোরনাথেরই ছোট ভাই শিবনাথ। বাপ তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তার নষ্ট চরিত্রের জন্য। বাপ বেঁচে থাকতে চিঠি দিয়ে বাপের কাছে ক্ষমা চেয়ে প্রার্থনা করেছিল, কিন্তু বাপ তাকে ক্ষমা করেনি। পরে অঘোরনাথের সাথে কয়েকবার দেখা করে শিবনাথ, কিন্তু অঘোরনাথও ভাইকে পাত্তা দেয়নি। তবে মধ্যে মধ্যে অর্থ সাহায্য করতেন বিপদগামী ভাইকে। দশরথের সঙ্গে পরিচয় শিবনাথের ওই সূত্রেই। শিবনাথ তাকে হাত করে অর্থের লোভ দেখিয়ে। নীরের দশরথ শিবনাথের ফাঁদে পা দিতে দেরি করে না। শিবনাথেরও বেশি কোনো পাত্তাই পাওয়া গেল না, আর তাকে পেলেও তাকে ধরা ছোঁয়া যেত না। যে সম্পত্তির লোভে সে এত কাণ্ড করেছিল, অঘোরনাথ অনেক আগেই সেই সম্পত্তির বিরাট অংশ দেশের কল্যাণে দান করেন, বাকিটা পল্টন বাবুকে দিয়ে যান, একদম পাকাপোক্ত উইল করে। সমাপ্ত। এই গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। এতক্ষণ ধরে এই গল্পটিতে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমার আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্লিজ দাবিয়ে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী গল্পে। ধন্যবাদ।